আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব সত্যজিৎ রায় রচিত গল্প সোনার কেল্লা। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। পিন্টুদের বাড়ির লাউডস্পিকারে সবেমাত্র জনি মেরা নামের একটা গান দিয়েছে। ফেলুদা অ্যাস্ট্রোতে ছাই ফেলে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড কাগজটা হাতে নিয়েছে। আমি একবার রাস্তায় বেরোবো কিনা ভাবছি। এমন সময় আমাদের বাইরের দরজায় কড়াটা কে যেন সজোরে নেড়ে উঠল। বাবা 12টার আগে ফিরবেন না, তাই বুঝলাম এ অন্য লোক। দরজা খুলে দেখি ধুতি আর নীল শার্ট পরা একজন নিরীহ গোছের ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তিনি জিজ্ঞাসা করলেন, এ বাড়িতে প্রদোষ মিত্তির বলে কেউ থাকেন? লাউডস্পিকারের জন্য প্রশ্নটা করতে ভদ্রলোককে বেশ চেঁচাতে হলো। নিজের নাম শুনে ফেলুদা সোফা ছেড়ে দরজার দিকে এগিয়ে এলো। ভদ্রলোককে ফেলুদা জিজ্ঞাসা করলেন, আপনি কোথা থেকে আসছেন? ভদ্রলোক বললেন, আজ্ঞে আমি আসছি সেই শ্যামবাজার থেকে। ফেলুদা ভদ্রলোককে ঘরে আসতে বললেন এবং বললেন, আমি প্রদোষ মিত্তির। ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ও আপনি এত ইয়াং, সেটা আমি ঠিক ভাবিনি। ভদ্রলোক গদগদ ভাব করে সোফার পাশে চেয়ারটায় বসে পড়লেন। তার হাসি কিন্তু বসার পরেই মিলিয়ে গেল। ফেলুদা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? ভদ্রলোক গলা খাঁকিরিয়ে বললেন, কৈলাস চৌধুরী মশাইয়ের কাছ থেকে আপনার অনেক সুখ্যাতি শুনেছি। তিনি মানে আমার একজন খদ্দের আর কি। আমার নাম সুধীর ধর। আমার একটা বইয়ের দোকান আছে কলেজ স্ট্রিটে, ধর অ্যান্ড কোম্পানি। দেখে থাকতে পারেন হয়তো। ফেলুদা ছোট করে মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে দিল। তারপর আমায় বলল, তোপসে জানালাটা বন্ধ করে দিত। রাস্তার দিকে জানালাটা বন্ধ করতেই গানের আওয়াজটা কিছুটা কমলো, আর তার ফলে ভদ্রলোকও আর একটু স্বাভাবিকভাবে কথাগুলো বলতে পারলেন। ভদ্রলোক শুরু করলেন, দিন 7 আগে খবরের কাগজে একটা খবর বেরিয়েছিল আমার ছেলের বিষয়ে। আপনি কি পড়েছেন? ফেলুদা জিজ্ঞাসা করল, কি খবর বলুন তো? ভদ্রলোক বললেন, ওই জাতিস্বর মানে। ফেলুদা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ওই মুকুল বলে ছেলেটি? ভদ্রলোক বললেন, আজ্ঞে হ্যাঁ। ফেলুদা বললেন, জাতিস্বর ব্যাপারটা আমি জানতাম। একজন থাকে, তাদের নাকি হঠাৎ পূর্বজন্মের কথা মনে পড়ে যায়, তাদের বলে জাতিস্বর। অবশ্য পূর্বজন্ম বলে কিছু আছে কিনা সেটা ফেলুদাও নাকি জানে না। ফেলুদা চারমিনারের প্যাকেটটা খুলে ভদ্রলোকের দিকে এগিয়ে দিল। ভদ্রলোক একটু হেসে মাথা নেড়ে বুঝিয়ে দিল তিনি খান না। তারপর বললেন, বোধহয় মনে থাকবে, আমার এই ছেলেটি 8 বছর মাত্র বয়স একটা জায়গার বর্ণনা দেয়, সেখানে নাকি সে আগে গেছে। অথচ তেমন জায়গায় আমার ছেলে তো দূরের কথা, আমার বা আমার পূর্বপুরুষের কারোর কখনো যাবার সৌভাগ্য হয়নি। আমরা ছাপোষা লোক, বুঝতেই তো পারছেন, দোকান দেখি, এদিকে বইয়ের বাজার দিনে দিনে যা হচ্ছে। একটা দুর্গের কথা বলে না আপনার ছেলে? ফেলুদা ভদ্রলোককে কতকটা বাধা দিয়েই বললেন। ভদ্রলোক বললেন, আজ্ঞে হ্যাঁ, বলে সোনার কেল্লা। তার মাথায় কামান বসানো আছে, যুদ্ধ হচ্ছে, লোক মরছে, সেসব নাকি সে দেখেছে। সে নিজে পাগড়ি পরে উটের পিঠে চড়ে বালির ওপর বেড়াতো। বালির খুব কথা বলে, হাতি ঘোড়া এসব অনেক কিছু বলে। আবার ময়ূরের কথাও বলে। ওর হাতে একটা দাগ আছে কনুইয়ের কাছে,
সেটা জন্ম অবধি আছে। আমরা তো জন্মদাগ বলেই জানতাম। ও বলে যে একবার নাকি একটা ময়ূর ওকে ঠোকর মেরেছিল, এটা নাকি সেই ঠোকরেরই দাগ। ফেলুদা জিজ্ঞাসা করল, তা কোথায় থাকতো সেটা পরিষ্কারভাবে বলে কিছু? ভদ্রলোক বললেন, না, তবে বলে তার বাড়ি থেকে নাকি সোনার কেল্লা দেখা যেত। মাঝে মাঝে কাগজে হিজিবিজি কাটে পেন্সিল দিয়ে, বলে, এই দেখো আমার বাড়ি, দেখে তো বাড়ির মতনই মনে হয়। ফেলুদা বলল, বইটইয়ের মধ্যে এমন কোনো জায়গার ছবি সে দেখে থাকতে পারে না? আপনাদের তো বইয়ের দোকান আছে। ভদ্রলোক বললেন, তা অবশ্যই পারে, কিন্তু ছবির বই তো অনেক ছেলেই দেখে, তা বলে কি তারা অষ্টপ্রহর এইভাবে কথা বলে? আপনি আমার ছেলেকে দেখেননি তাই। সত্যি বলতে কি, তার মনটাই পড়ে আছে অন্য কোথাও। নিজের বাড়ি, নিজের ভাই, বাপ, মা, আত্মীয় স্বজন, এর কোনোটাই যেন তার আপন নয়। আমাদের মুখের দিকে তাকিয়েই কথা বলে না সে ছেলে। ফেলুদা জিজ্ঞাসা করল, কবে থেকে এইসব বলতে শুরু করেছে? ভদ্রলোক বললেন, তা মাস দুয়েক হলো। ওই ছবি আঁকা দিয়েই শুরু, জানেন। সেদিন খুব জল হয়েছে, আমি দোকান থেকে সবে ফিরেছি, আর সে আমায় এসে ছবি দেখাচ্ছে। গোড়াটায় তেমন গা করিনি, ছেলে বয়সে তো এমন কতই পাকলামি সবাই করে থাকে। কানের কাছে ভ্যানর ভ্যানর করছে, কান পাতিনি। আমার গিন্নি প্রথম খেয়াল করলো, তারপর কদিন ধরেই তার কথা শুনে টুনে, তার হাব ভাব দেখে। আমার আরেক খদ্দের আছে, নাম শুনেছেন কি? ডাক্তার হেমাঙ্গ হাজরা। ফেলুদা বললেন, হ্যাঁ হ্যাঁ, তিনি তো প্যারাসাইকোলজিস্ট, শুনেছি বই কি। তা তিনি তো আপনার ছেলেকে নিয়ে বাইরে কোথাও যাবেন বলে কাগজে বেরিয়েছে। ভদ্রলোক বললেন, তা যাবেন কি মশাই, তিনি চলেই গেছেন অলরেডি। 3 দিন আগে এলেন আমার বাড়িতে, বললেন, এ তো রাজপুতনার কথা বলছে। আমি বললুম, হতে পারে। তিনি শেষটায় বললেন কি, তোমার ছেলে জাতিস্বর, এই জাতিস্বর নিয়ে আমি রিসার্চ করছি। আমি তোমার ছেলেকে সঙ্গে নিয়ে রাজপুতনায় যাব। ঠিক জায়গায় গিয়ে ফেলতে পারলে তোমার ছেলের নিশ্চয়ই আরও অনেক কথা মনে পড়বে। তাতে আমার কাজের সুবিধা হবে। ওর খরচা সব আমিই দেব, খুব যত্নে রাখবো, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। ফেলুদার গলার স্বর আর তার এগিয়ে বসার ভঙ্গিতে বুঝলাম সে বেশ ইন্টারেস্ট পেয়েছে। ফেলুদা ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, তারপর কি সেই ভদ্রলোক মুকুলকে নিয়ে চলে গেলেন? তা আপনার ছেলে কোনো আপত্তি করেনি? ভদ্রলোক একটা শুকনো হাসি হেসে বললেন, কোথায় আছেন আপনি মশাই? যেই বললে সোনার কেল্লা দেখাবে, অমনি সে এক কথায় রাজি হয়ে গেল। আপনি তো দেখেননি আমার ছেলেকে, ও মানে ঠিক আর 5টা সাধারণ ছেলের মতো নয়। মাঝরাতে উঠে বসে গুনগুন করে গান গাইছে। ফিল্মের গানটা আর নয় মশাই, গেয়ে গেয়ে সুর, তবে সে সুর বাংলাদেশের নয়। আমি আবার একটু হারমোনিয়াম বাজাই। ভদ্রলোক এত কথা বললেন, কিন্তু ফেলুদার কাছে কেন এলেন, গোয়েন্দার কেন প্রয়োজন হতে পারে তার, সেটা কিন্তু এখনো পর্যন্ত বলেননি। হঠাৎ ফেলুদার একটা কথাতেই সেই ব্যাপারটা একটা অন্য চেহারা নিয়ে নিল। ফেলুদা জিজ্ঞাসা করল, আপনার ছেলে তো কি সব গুপ্তধনের কথা বলেছে না? ভদ্রলোক হঠাৎ যেন কেমন একটা মুচড়ে গেলেন, একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেইখানেই তো গন্ডগোল মশাই। আমায় বলেছে, কিন্তু কাগজের রিপোর্টারের সামনে কথাটা বলতেই তো সর্বনাশ করল। ফেলুদা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন সর্বনাশ বলছেন কেন? প্রশ্নটা করেই ফেলুদা আমাদের চাকর শ্রীনাথকে হাঁক দিয়ে চা আনতে বলল। ভদ্রলোক বললেন, কেন সেটা বুঝতেই পারবেন।
গতকাল তুফান এক্সপ্রেসে হেমাঙ্গবাবু আমার ছেলেকে নিয়ে রাজস্থান রওনা দিয়েছেন। আর ফেলুদা বাধা দিয়ে বলল, রাজস্থানের কোন জায়গায় গেছেন সেটা কি জানেন? সুধীরবাবু বললেন, যোধপুর বলেই তো জানি। ডাক্তার হাজরা বললেন, যখন কালির কথা বলেছে তখন উত্তর পশ্চিম দিকটা দিয়ে শুরু করব। তা যাক সে কথা। এখন কথা হচ্ছে কি, কালই সন্ধ্যায় আমাদের পাড়া থেকে একটা মুকুলের বয়সী ছেলেকে কে বা কারা যেন ধরে নিয়ে যায়। ফেলুদা জিজ্ঞাসা করে, তবে কি আপনার ধারণা তাকে আপনার ছেলে বলেই ভুল করে? ভদ্রলোক বলেন, মশাই, সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। দুইজনের চেহারাতেও বেশ মিল আছে। শিবরতন মুখুর্জির সলিসিটরের বাড়ি আছে আমাদের পাড়ায়। এটি সেই বাড়িরই ছেলে। তার নাম নীলু, মুখুজ্জে মশাইয়ের নাতি। তাদের বাড়িতে বুঝতেই তো পারছেন, কান্নাকাটি পড়ে গিয়েছিল। পুলিশ টুলিশ অনেক হাঙ্গামা হলো। এখন অবশ্য তাকে ফিরে পেয়ে সব ঠান্ডা। ফেলুদা অবাক হয়ে জিজ্ঞাসা করল, এর মধ্যেই ফেরত দিয়ে দিল? ভদ্রলোক বললেন, আজই ভোরে। কিন্তু তাতে কি হলো মশাই, আমার তো এদিকে মাথা খারাপ হয়ে গিয়েছে। যারা কিডন্যাপ করেছিল তারা তো বুঝেছে ভুল ছেলেকে এনেছে, কিন্তু সে ছেলে যে এদিকে তাদের বলে দিয়েছে যে মুকুল যোধপুরে গিয়েছে। এখন ধরুন, যদি সে গুন্ডারা গুপ্তধনের লোভে রাজস্থান ধাওয়া করে, তাহলে তো বুঝতেই পারছেন। ফেলুদা চুপ করে ভাবছে। তার কপালে 4টে ঢেউ খেলানো দাগ, আমার বুকের ভেতরে টিপটিপানি। সেটা আর কিছুই নয়। এই সুযোগে যদি পুজোয় রাজস্থানটা ঘুরে আসা যায়, সেই আশায় আর কি। যোধপুর, চিত্তোর, উদয়পুর নামগুলো আমি কেবল শুনেছি আর ইতিহাসে পড়েছি, আর অবন ঠাকুরের রাজকাহিনীতে, যেটা আমায় নরেশ কাকা জন্মদিনে দেয়। শ্রীনাথ চা এনে রাখল টেবিলের ওপর। ফেলুদা সুধীরবাবুর দিকে একটা পেয়ালা এগিয়ে দিলেন। ভদ্রলোক এবার একটু কিন্তু কিন্তু ভাব করে বললেন, আপনার বিষয়ে কৈলাসবাবু যা বলেছিলেন তাতে তো আপনাকে খুব বলেই মনে হয়। তাই ভাবছিলুম, যদি ধরুন আপনি রাজস্থানটা যেতে পারতেন। অবশ্যই গিয়ে যদি দেখেন ওরা নিরাপদে আছে, তাহলে তো কথাই নেই। কিন্তু যদি ধরুন গিয়ে কিছু গোলমাল দেখেন, মানে আপনার সাহসের কথাটা তো অনেক শুনেছি। অবশ্যই আমি নেহাত ঝাঁ পোষা লোক। আপনার কাছে আসাটাই আমার পক্ষে একটা বিশাল ধৃষ্টতা। কিন্তু যদি ধরুন আপনি যেতে রাজিই হন, তাহলে আপনার মানে যাতায়াতের খরচটা আমি আপনাকে নিশ্চয়ই দেব। ফেলুদা কপালে ভ্রুকুটি নিয়ে আরও অন্তত মিনিট খানেক ওইভাবেই চুপ করে বসে রইল। তারপর বলল, আমি কি স্থির করি সেটা আপনাকে কাল জানাবো। আপনার ছেলের একটা ছবি বাড়িতে আছে নিশ্চয়ই। কাগজে যেটা বেরিয়েছিল সেটা তেমন স্পষ্ট নয়। সুধীরবাবু চায়ে একটা বড় রকম চুমুক দিয়ে বললেন, আমার খুড়তুতো ভাই ছবি টবি তোলে। সে একটা তুলেছিল মুকুলের ছবি, আমার গিন্নির কাছেই আছে। ভদ্রলোক বাকি চাটা শেষ করে হাত থেকে কাপ রেখে উঠে পড়লেন। ভদ্রলোক চলে যাবার পর দরজাটা বন্ধ করে দিয়ে ফেলুদাকে বললাম, আচ্ছা, একটা কথার কিন্তু মানে বুঝতে পারলাম না। ফেলুদা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল, প্যারাসাইকোলজিস্ট তো? আমি বললাম হ্যাঁ। ফেলুদা বলল, মানুষের মনের কতগুলো বিশেষ ধরনের ধোঁয়াটে দিক থাকে, যারা চর্চা করে তাদের বলে প্যারাসাইকোলজিস্ট। যেমন টেলিপ্যাথি, একজন লোক আরেকজন লোকের মনের কথা জেনে ফেলল, কিংবা নিজের মনের জোরে আরেকজনের চিন্তার মোড় ঘুরিয়ে দিল। অনেক সময় এমন হয় যে তুই ধর ঘরে বসে আছিস, হঠাৎ একজন পুরনো বন্ধুর কথা তোর মনে পড়ল, আর ঠিক সেই মুহূর্তেই সেই বন্ধু তোকে টেলিফোন করলো। প্যারাসাইকোলজিস্টরা বলে ব্যাপারটা হঠাৎ নয়, এর পেছনে আছে টেলিপ্যাথি। আরও আছে, যেমন এক্সট্রা সেন্সারি পারসেপশন।
ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে সেটা আগে থেকে জেনে ফেলা, বা এই যে জাতিস্বর পূর্বজন্মের কথা মনে পড়ে যাওয়া, এগুলো সবই হচ্ছে প্যারাসাইকোলজিস্টদের গবেষণার বিষয়। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এই হেমাঙ্গ হাজরা বুঝি খুব বড় প্যারাসাইকোলজিস্ট? ফেলুদা বলল, যে কজন আছেন তাদের মধ্যে তো বেশ নাম করা বলেই জানি। বিদেশেও গেছেন, লেকচার টেকচারও দিয়েছেন, বোধহয় একটা সোসাইটিও করেছেন। আমি ফেলুদাকে জিজ্ঞাসা করলাম, তোমার এসব জিনিসে বিশ্বাস হয় বুঝি? ফেলুদা বলল, আমি যেটা বিশ্বাস করি সেটা হলো এই যে প্রমাণ ছাড়া কোনো জিনিসে বিশ্বাস বা অবিশ্বাস করাটা বোকামো। মনটা খোলা না রাখলে যে মানুষকে বোকা হতে হয় তার প্রমাণ ইতিহাসে অজস্র আছে। এককালে লোকে পৃথিবীটাকে ফ্ল্যাট বলে মনে করত, ভাবত একটা জায়গায় গিয়ে পৃথিবীটা বুঝি ফুরিয়ে গেছে, যার পর আর যাওয়া যায় না। কিন্তু ভূপর্যটক ম্যাগেলন যখন এক জায়গা থেকে রওনা হয়ে ভূপ্রদক্ষিণ করে আবার সেই জায়গাতেই ফিরে এলেন, তখন ফ্ল্যাটওয়ালারা সব মাথা চুলকাতে লাগলেন। আবার লোকে তো এটাও বিশ্বাস করেছে যে পৃথিবীটাই স্থির, গ্রহ নক্ষত্র সূর্য তাকে প্রদক্ষিণ করছে। একসময় একদল আবার ভাবত যে আকাশটা বুঝি একটা আস্ত বিরাট উবুর করা বাটি, যার গায়ে তারাগুলো সব মণিমুক্তোর মতন বসানো আছে। কোপার্নিকাস প্রমাণ করল যে সূর্য স্থির, আর সূর্যকে ঘিরেই পৃথিবী সমেত সৌরজগতের সব কিছু ঘুরছে। কিন্তু কোপার্নিকাস ভেবেছিল যে এই ঘোড়াটা বুঝি বৃত্তাকারে। তারপর আবার গ্যালিলিও, যাকগে, তোকে এত জ্ঞান দিয়ে লাভ নেই, তোর নাবালক মস্তিষ্কে এই সমস্ত ঢুকবে না। ফেলুদা এত বড় গোয়েন্দা হয়েও বুঝতে পারল না যে আমাকে এখন খোঁচা টোচা দিয়ে আমার ফুর্তিটাকে মাটি করা যাবে না, কারণ আমার মন অলরেডি বলছে যে এবার ছুটিটা রাজস্থানেই কাটবে, আর নতুন দেশ দেখার সঙ্গে চলবে নতুন রহস্যের জট ছাড়ানো। দেখা যাক আমার টেলিপ্যাথির দৌড় কতদূর। আমাদের আজকের গল্প সোনার কেল্লার প্রথম পর্বটি এখানেই সমাপ্ত হলো। নমস্কার।